আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের যে শাসন আমল, এখানে কয়েকটা জিনিস ছিল যেগুলোকে ব্যবহার করে শেখ হাসিনা তার ক্ষমতাটা টিকায় রাখছিল। যেমন ধরেন মুক্তিযুদ্ধের চেতনার বয়ান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা খুঁটি ছিল। উন্নয়নের বয়ান, এটা খুব একটা গুরুত্বপূর্ণ খুঁটি ছিল। এরকম একটা পিলার ছিল জঙ্গিবাদ দমন। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই 2008 সালে আপনি দেখবেন সজীব ওয়াজেদ জয় একজন আমেরিকান লেখকের সাথে একটা রিসার্চ পেপার বের করছিল, স্টেমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। এবং সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর সিগনিফিক্যান্ট একটা অংশ ইসলামী উগ্রবাদে দীক্ষিত হয়ে গেছে এবং জনগোষ্ঠীর সিগনিফিক্যান্ট একটা অংশ ইসলামী উগ্রবাদে দীক্ষিত হয়ে গেছে। এবং তার সহলেখক যে ছিল সে ছিল আমেরিকান সাবেক আর্মি আর কি। সে ইরাকি এবং সৌদি আরবে এর আগে কাজ করছে। অর্থাৎ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগেই জঙ্গিবাদের যে ন্যারেটিভ এটা তারা ইউজ করতেছিল। এবং একবার যখন ক্ষমতায় আসলো তখন এটা ব্যাপকভাবে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কাজে লাগালো। এটা কিভাবে? একদিকে তারা বহির্বিশ্বকে দেখালো, পাশ্চাত্যকে দেখালো যে দেখো বাংলাদেশে অনেক জঙ্গি আছে, অনেক জঙ্গিবাদ আছে, আমি এটা দমন করতে পারবো। আমাকে যদি না রাখো, যদি বিএনপি জামাত আসে বা অন্য কেউ আসে, তাহলে এখানে জঙ্গিবাদের উত্থান ঘটবে, অনেক সমস্যা হবে, তাই আমাকে রাখো। এবং এভাবে সে পশ্চিমের সমর্থনটা নিল। এবং এটা কিন্তু বাস্তব। আমরা জানি যে প্রায় 2022-23 সাল পর্যন্ত পশ্চিম কিন্তু তাকে সমর্থন দিয়ে গেছে। আরেকটা হলো যে এটার এই জঙ্গিবাদ দমনকে কেন্দ্র করে এক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, যে বহির্বিশ্ব থেকে ফান্ডিং আসতো, সেই ফান্ডিংটা প্রশাসনের কাছে যেত, বিভিন্ন বাহিনীর কাছে যেত, বিভিন্ন একাডেমিকের কাছে যেত, ইভেন কিছু মিডিয়ার কাছেও যেত। এবং তারা সবাই একসাথে মিলেমিশে এই জঙ্গিবাদের যে বয়ান সেটা করতো। এবং আপনারা জানেন যে একটা নিউজ হয়েছিল এক সময় যে র্যাবের কিন্তু একটা পয়েন্ট সিস্টেম থাকতো, যে প্রতি মাসে কয়টা মাদক চালান তারা ধরলো, প্রতি মাসে কয়েকজন খুনি ধরলো, একইভাবে প্রতি মাসে কয়টা জঙ্গি মামলা, কয়টা ক্রস ফায়ার, এগুলোর উপর কিন্তু পয়েন্ট সিস্টেম থাকতো। তো এভাবে যেটা হলো, বাহিনীগুলো ঠিক করলো যে প্রতি মাসে তাদের একটা নির্দিষ্ট সংখ্যক জঙ্গিবাদ দমনের মামলা দেখাতে হবে। এখানে তাদের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কিন্তু বাংলাদেশে তো এত জঙ্গি নাই। তখন কি করলো? তুচ্ছ তুচ্ছ কারণে তারা নানা মানুষকে ধরে এনে জঙ্গিবাদের মামলা দেওয়া শুরু করলো। এবং আপনি দেখবেন যে মানে একদম বিনা কোনো কারণে তুচ্ছ অজুহাতে সাধারণ মানুষকে তুলে এনে তাদেরকে অমুক দলের আমির, তমুক দলের নায়েবে আমির বানায় দিচ্ছে। একদম ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কোনো মফস্বলের কলেজের ছাত্র, গ্রামের স্কুলের কলেজের ছাত্রী, এইচএসসি পরীক্ষার্থী, এদেরকে ধরে এনে কিন্তু জঙ্গি মামলা দেওয়া হলো। তারপরে আমরা জানি যে অনেককে কি করলো, একদম দিনমজুর থেকে শুরু করে ক্ষেতের কৃষক, আলেম ওলামা, ইসলাম প্রিয় যুবক, শিক্ষার্থী, এদের বড় একটা অংশকে গুম করা হলো, প্রচণ্ড নির্যাতন করা হলো। তারপর অভিযান সাজানো হলো, যেটা আমরা জাহাজবাড়ির নাটক বা বিভিন্ন ঘটনায় দেখলাম, যে কোনো একটা জায়গায় তারা নিয়ে যাচ্ছে, তারপর বলা হচ্ছে জঙ্গিবাদ বিরোধী অভিযান, অভিযান শেষে দেখাচ্ছে সবাই মারা যাচ্ছে, বাট এদেরকে আসলে আগেই গুম করে রাখা হয়েছিল। প্রচণ্ড নির্যাতন চালানো হলো, যাদেরকে হত্যা করলো না তাদেরকে মিথ্যা মামলা দিল বেশিরভাগ ক্ষেত্রেই। এবং কি করলো, কাউকে ধরে এনে গুম করে রাখে, নির্যাতন করে, তারপর মিডিয়ার সামনে হাজির করে। একটা টেবিল থাকে, টেবিলের মধ্যে কিছু বই থাকে, জঙ্গিবাদী বই, জিহাদি বই বলা হয়, কিছু সিম থাকে, মোবাইল ফোন থাকে, এসব দেখায়, বলে যে সে অমুক দলের আমির বা কিছু একটা, এভাবে। এবং তাদেরকে প্রচণ্ড নির্যাতন করে ওই যে 164 ধারায় যে জবানবন্দি সেটা নেওয়া হলো। এবং এই জবানবন্দির ভিত্তিতেই কিন্তু অনেক মামলায় দেখবেন যাবজ্জীবনের রায়, ফাঁসির রায় এগুলো হয়ে গেছে, যেটা কিন্তু আসলে কখনো হয় না শুধুমাত্র 164 ধারার ভিত্তিতে, জবানবন্দির ভিত্তিতে। এবং প্রচণ্ড নির্যাতন করা হলো, যেটা আপনারা জানেন, আয়নাঘরের কথা জানেন, র্যাবের আলেপুদ্দিনের কথা আপনারা জানেন, যে একজন পর্দানসীন নারীকে রেপ করা হলো, তার রোজা ভাঙায় এবং পরবর্তীতে তিনি মারা গেলেন। এরকম প্রচুর নির্যাতন করা হলো। পাশাপাশি এই যে কোটা পূরণ করতে হবে, নির্দিষ্ট সংখ্যক জঙ্গি দেখাতে হবে, এই জন্য তারা কী করতো, এনট্র্যাপমেন্ট করতো। মানে ওই যে কোনো এক বাহির অফিসারই কোনো এক দলের আমির সেজে বা রিক্রুটার সেজে ফেসবুকে সাধারণ কোনো ছেলেপেলের সাথে কথা বলতো, তারপর বলতো যে এখন ফেসবুক তো নিরাপদ না, আসো টেলিগ্রামে আসো। তারপর টেলিগ্রামে কিছু কথা বলতো, তারপর বলতো যে আসো একদিন দেখা করি। এই সে দেখা করতে যেত, তখন বলতো যে অমুক জায়গায় তমুককে আমরা ধরতে পারছি। এই ব্যাপারটা ছিল, সাজানো অভিযানের ব্যাপারটা ছিল। তো এইভাবে বাহিনীগুলো তখন ধরতো। এখানে মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল। এক শ্রেণীর মিডিয়া বা বেশিরভাগ মিডিয়ায় আসলে বাস্তবতা যেটা, এই বাহিনীগুলোর যে বক্তব্য ছিল, তাদের যে মিডিয়া ব্রিফিং ছিল, এইটার বক্তব্যগুলোই হুবহু একদম ছেপে দিল বা প্রচার করলো। এবং বারবার এই ঘটনাগুলো প্রচার করে সমাজের মধ্যে একটা ভয়ের আবহ তৈরি করলো, যে মানুষের মধ্যে ভয় তৈরি হয়ে গেল যে আসলে এটা মনে হয় অনেক বড় সমস্যা। এবং মিডিয়ার, এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, যে মিডিয়ার কাজে যে প্রাইমারি যে বেসিক প্রিন্সিপালস আছে সেগুলো কিন্তু তারা ফলো করলো না। যে এই যে পুলিশ একটা কথা বলতেছে,
ওই অভিযুক্ত ব্যক্তির কথা শোনা বা তার ফ্যামিলির কথা শোনা বা তাকে যে সময় গ্রেফতার বলা হচ্ছে আসলে কি সে ওই সময় গ্রেফতার হয়েছে নাকি তাকে আগে গুম করে রাখা হয়েছিল, এরকম কোনো প্রশ্ন কিন্তু তারা করে নাই। একদম ওই ব্রিফিং অনুযায়ী কোনো বিচারের আগে একটা মিডিয়া ট্রায়াল করে তাদেরকে এই বানানো হলো, অপরাধী বানায় ফেলা হলো। এখানে আমাদের সাংস্কৃতিক অঙ্গন এটা একটা বড় ভূমিকা রাখলো। আপনারা দেখবেন যে পেপার পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে গবেষণা করে বলা হলো যে ইউনিভার্সিটির ছাত্ররা এখন ফোন ধরে আসসালামু আলাইকুম বলে, ফোন রাখার সময় আল্লাহ হাফেজ বলে, তারা টাকনুর উপরে অনেকের কাপড় আছে, তারা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ বলে, এটা হলো উগ্রবাদ, এরকম কথা বলা হলো। সম্প্রতি বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান ছিল, তারা সব জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় বিজ্ঞাপন দিল যে কেউ যদি গান শোনা বন্ধ করে দেয় এটা মনে হয় জঙ্গিবাদের সাইন। এরকম বিজ্ঞাপন বানানো হলো যে পাশের বাসার ছাদে এক মহিলা উঠে কাপড় শুকাতে দিচ্ছে, ছেলে ওটা চোখ ফিরায় নিল, তার মানে সে উগ্রবাদী হয়ে গেছে। প্রত্যেক মুসলিমের বিশ্বাসের একটা অংশ হলো যে সে মদিনার শাসন চায়, সে কোরআনের শাসন চায়। এই চাওয়াটাকেও জঙ্গিবাদ বানায় দেওয়া হলো এবং আলটিমেটলি জঙ্গিবাদের এমন একটা সংজ্ঞা বানানো হলো যেটা এত বড়, এত বিস্তৃত যে যে কোনো কিছুকে আপনি জঙ্গিবাদ বলতে পারতেছেন। জঙ্গিবাদের তো অ্যাকচুয়াল অর্থ হলো যে মিলিটেন্ট অ্যাক্টিভিটি, কেউ অস্ত্র নিয়ে কিছু করছে, কিন্তু যে জীবনে একটা লাঠি দিয়ে কাউকে বাড়িয়েও দেয় নাই তাকেও আপনি ভাবে জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসী বানিয়ে দিচ্ছেন এবং তারা বছরের পর বছর জেল খাটতেছে, তার সামাজিক স্ট্যাটাস, অবস্থান সব ধ্বংস হয়ে যাচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর এখন আমরা যেটা দেখতেছি একেবারে আগের মতো করেই আবার এই জঙ্গি নাটকটা শুরু হচ্ছে। যেমন ধরেন অগাস্টের 5 তারিখ 2024 থেকে শুরু করে জুলাইয়ের 1 তারিখ 2025 পর্যন্ত বাংলাদেশে কোনো জঙ্গি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে, পুলিশের বড় অফিসার বলছেন, সবাই এরকম কথা বলে যাচ্ছেন। কিন্তু আপনি যদি দেখেন জুলাইয়ের 10 তারিখ সম্ভবত মার্কিন দূত স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বললেন এবং ওখানে একটা কথা নিউজে আসলো যে বাংলাদেশকে জঙ্গিবাদ দমনে সতর্ক থাকতে হবে। এবং এর পরপরই দেখেন একটার পর একটা ঘটনা ঘটা শুরু করলো। জুলাইয়ের 15 তারিখ আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেটা নিউজটা আসলো। তার কিছুদিন পরেই যেই চ্যানেলটা আওয়ামী আমলে সবচেয়ে নির্লজ্জভাবে দালালি করে গেছে, প্রোপাগান্ডা ছড়ায় গেছে, সেই চ্যানেল একটা দাবি করলো যে বাংলাদেশে নাকি 10টা জঙ্গি সংগঠন এখন সক্রিয়। অথচ জঙ্গি সংগঠন যদি সক্রিয় থাকতো তাহলে এই সময়টা ছিল তাদের কাজ করার সবচেয়ে ভালো সময়, এই গত 11 মাস, কারণ সরকার দুর্বল ছিল। ওই সময় আমরা দেখি নাই, এখন আমরা দেখতে শুরু করলাম। বর্তমানে আমরা যেটা দেখলাম যে প্রথম যে নিউজটা আসলো সেটা আসলো আমাদের মিথ্যা মামলার যে নিউজটা, সেই নিউজটা প্রথমে আসলো অ্যাজ ফার এজ আই নো বাংলা ট্রিবিউনে। আর এই যে বাংলাদেশের 10টা জঙ্গি সংগঠন এখন সক্রিয়, এরকম একটা নিউজ আমরা দেখলাম 71 টিভিতে। এবং আওয়ামী আমলে তাদের রোল কেমন ছিল এটা সবার সামনেই আছে। পাশাপাশি আমরা এরকম আরও অনেক ঘটনা, আমি একটু আগে সার্চ দিয়েছিলাম, দেখলাম যে এরকম আরও অনেক ঘটনা ঘটতেছে। সম্ভবত ঝিনাইদহে 2 জন, চট্টগ্রামে 2 জন, এভাবেই বলা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। কিন্তু এগুলোর পেছনে বাস্তবতাটা আসলে কি, একই স্ক্রিপ্টে আবার হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা এখন জানি না। ইভেন আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা তো স্পষ্টতই সর্বৈব মিথ্যা এবং এটা আসলে আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যে এটা করছে বলে আমাদের কাছে মনে হয়। এবং আমাদের আশঙ্কা যে যারা এই কাজটা করেছেন তারা আগামীতেও এটা চেষ্টা করবেন। হয়তোবা তারা কোনো হতভাগ্য কোনো তরুণ যাকে জোর করে অথবা তাকে ভুল বুঝিয়ে তাকে দিয়ে কোনো হয়তো অঘটন ঘটাবেন, তারপর হয়তো বলবে যে এই ব্যক্তি আমার বই পড়েছিল অথবা সে আমার কোনো সেমিনারে আমার বক্তব্য শুনেছে, এরকম কিছু একটা দেখিয়েও তারা কিন্তু আমাদের ফ্রেম করার চেষ্টা করতে পারে। এই আশঙ্কা আমাদের মধ্যে আছে। তো এবং এটা না হওয়ার আসলে কোনো কারণ নাই। কারণটা কি, মানে আওয়ামী লীগের আমলের যে ব্যক্তিগুলো, যে অফিসারগুলো, যে প্রতিষ্ঠানগুলো, যে মিডিয়াগুলো, এগুলো কোনোটাতে আসলে পরিবর্তন হয় নাই। আমরা দেখলাম যে যাদের বিরুদ্ধে জুলাইয়ের সময়ের হত্যা মামলা আছে, এই ধরনের ব্যক্তিরা বহাল তবিয়তে এখন চাকরি করে যাচ্ছে এই জায়গাগুলোতে। এখানে ভারতের চর থাকতে পারে, আওয়ামী লীগের লোক থাকতে পারে, মোসাদের লোক থাকতে পারে, আমেরিকার লোক থাকতে পারে, আমাদের তো জানার কোনো উপায় নেই কারণ জিনিসগুলো চেক করা হয় নাই। পাশাপাশি মিডিয়াগুলোর অবস্থা দেখেন যে মিডিয়াগুলোতেও কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা করা হয় নাই। এই যে 15 বছর তারা যে আওয়ামী জাহেলিয়াতের পক্ষে বৈধতা উৎপাদন করে গেল এবং সব ধরনের লেজিটিমেট প্রটেস্ট বা বিরোধিতাকে তারা মৌলবাদ, সন্ত্রাসবাদ, দেশবিরোধী চক্রান্ত নানা কিছু বললো, এগুলোর কোনো জবাবদিহিতা কিন্তু হয় নাই। প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করেন, গুম কমিশনের রিপোর্টে বা তাদের বক্তব্যে আমরা দেখলাম যে ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এসবি, এই প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্টভাবে তারা অভিযোগ করছেন যে তারা গুম, খুন, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের সাথে জড়িত। কিন্তু এখনও পর্যন্ত এই অর্গানাইজেশনগুলোকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয় নাই।
তারা দোষ স্বীকার করে নাই, তারা কোনো শ্বেতপত্র প্রকাশ করে নাই, তারা ভিকটিমদের কাছে ক্ষমা চায় নাই, দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তো এই সব কিছু যদি আগের মতোই থাকে তাহলে তো আবার আগের মতো ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে। এবং বিশেষ করে সন্ত্রাস বিরোধী যে আইন আছে সেই আইনটারও ধরনটা এমন যে এটার ফলে এটার মিসইউজ হবে। বাংলাদেশে মনে করেন একটা দেশের প্রচলিত আইনে কেউ যদি মিলিটেন্ট অ্যাক্টিভিটি করে, সশস্ত্র আচরণ মানে কোনো কাজ করে রাষ্ট্রের বিরুদ্ধে, ঠিক আছে, সে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আইনটা এমনভাবে তৈরি করা হয়েছে, এটা এতটা অস্পষ্ট এবং এটার ডোমেইনটা, জুরিসডিকশনটা এত বড়, যে কোনো কার্যক্রমকে আপনি সন্ত্রাস বিরোধী কার্যক্রম বলতে পারতেছেন। এবং কার্যত ইসলামপ্রিয় জনগণের জন্য এক ধরনের আইন আর বাকিদের জন্য আরেক ধরনের আইন। তো এইভাবেই আর কি বর্তমানে হচ্ছে এবং আগের মতোই আসলে হচ্ছে, আস্তে আস্তে এটার মাত্রা বাড়বে। এবং এই জিনিসটা আসলে আমাদের দিয়ে শুরু হলেও একসময় এটা পুরো সমাজকে আসলে গ্রাস করবে। প্রথমে আমাদের বলা হবে, তারপর মনে করেন যাদেরকে একটু মডারেট ইসলামিস্ট মনে করা হয় তাদের বিরুদ্ধে যাবে, এবং তারপর যারা জাতীয়তাবাদী বা পেট্রিয়টিক ফোর্স যাদেরকে মনে করা হয়, আপনি দেখবেন তাদের বিরুদ্ধেও এটা ব্যবহার করা হবে যেভাবে আগে ব্যবহার করা হয়েছে।